কত লোক হয় বলুন তো? আমি আমার দেখা একটা যাত্রা, আমার নিজের অভিনয় করা একটা যাত্রা আজ থেকে 25 বছর আগে বর্ধমান জেলার গোলশির অন্তর্গত ইডকোনা বলে একটা জায়গা আছে, সেখানে আমি যাত্রা করতে গিয়েছি। আমি তখন নায়ক করি, আর আমাদের লিড আর্টিস্ট ছিলেন বেলা সরকার, অসীম কুমার। সেখানে আমি দেখেছিলাম একটা লুটটা কীরকম, একটা বড় মাঠে যাত্রা হচ্ছে, সেই মাঠটায় ঢোকার একটা লোহার বড় ধরুন 20 ফিটের একটা এন্ট্রান্স, ভেতরে মাঠে যাওয়ার পর মাঠের চারদিকটা ট্রেঞ্চ করা ইরিগেশনের জলের জন্য, ওটা অ্যাকচুয়ালি চাষের জমি। তা বাসটাও ঢুকে গেছে, প্যান্ডেলটাও হয়েছে, আমাদের প্রাইভেট গাড়িগুলো ঢুকে গেছে সব। সন্ধ্যে 7:30 শুয়ের টাইম ছিল, আমরা তখন স্পটেই থাকতাম, লোকের বাড়ি কিংবা স্কুল টুলে। হঠাৎ 2:30-3টের সময় আমাকে এসে ম্যানেজার ডাকছে, উঠে পড়ুন সব উঠে পড়ুন। কেন, কী হলো? আমাদের 5টায় ওঠার কথা, ফ্রেশ হয়ে 6টায় গ্রিন রুমে যাবো। বললো না উঠুন, লোক হয়ে গেছে। হ্যালো, 2:30 লোক হয়ে গেছে। বাইরে বেরিয়ে দেখলাম, এখন যেমন মোটর বাইক অনেক বেশি অ্যাভেলেবেল, তখন গরুর গাড়িতে করে সব মানুষ আসছে আর হেঁটে আসছে, পিল করে লোক আসছে, আর ওই লোহার গেটটা দিয়ে ঢুকছে। আমরা একটু কাছেই ছিলাম, তাড়াতাড়ি করে রেডি হয়ে ঢুকলাম ভেতরে। 5টা 5:30টার মধ্যে ফিল আপ হয়ে গেল একদম। তারপরেতে যেটা হলো, যারা কমিটির লোক তারা সবাই টিকিট সেল বন্ধ করে দিয়ে চলে গেল। এবার সাধারণ মানুষ ঢুকছে ভেতরে। এবার ঢুকে, ওদের ক্যাপাসিটি ছিল 10,000-এর প্যান্ডেল, 18,000 লোক হয়েছিল। এবং 18,000 লোক, আমাদের 16টা চোঙা, যে দিয়ে আমরা শোনাই, 16টা চোঙার যে পরিধি 10,000 লোককে শোনানোর, সেটাকে উপচে গিয়ে সব বসে পড়লো। আমারই মনে আছে, আমি আর অনাদিদা, আমাদের দুজনেরই ফার্স্ট সিন। বেলাদি মেকআপ টেকআপ করে গ্রিন রুমে আছেন, আর মেয়েরাও সবাই গ্রিন রুমে। আমি আর অনাদিদাই প্রথম সিনে উঠলাম। উঠেই একটা হই করে চিৎকার, শুনতে পাচ্ছে না। তারপর আবার উঠলাম, মাইকটা একটু ঠিকঠাক করে, মাইকম্যান ঠিক করে দিল, আবার উঠলাম, আবার সেই হই। তারপর যেটা দেখলাম, একটা পেছন থেকে একটা কালো মাথার সুনামি এগিয়ে আসছে, আর খুঁটিগুলো সব নাড়াচাড়া করছে প্যান্ডেলের, পাটপাট করে তারগুলো ছিঁড়তে শুরু করলো। আমি গ্রিন রুমে নেমে এসেই, পেছনেই বাসটা ছিল, লাক্সারি বাস। বেলাদিকে বললাম, দিদি আপনি গিয়ে মেয়েদের বললাম বাসে ওঠো। এবার সবাই ওরা বাসে উঠলো। বাসের ড্রাইভার দরজা বন্ধ করে দিয়ে বাসটা স্টার্ট করলো। বেশ বড় মাঠ ছিল। এবার বাসটাকে স্টার্ট করেছে, তার পেছনে 2-2.5 লোক বাঁশ নিয়ে ছুটছে, বাস ভাঙচুর হচ্ছে, বাসটাও চলছে, ওরাও তাড়া করছে। তার মধ্যেই প্যান্ডেলের দেখলাম যে করোগেটের টিনগুলো মাথায় করে নিয়ে লোক বেরিয়ে যাচ্ছে, চটগুলো মাথায় করে স্তূপ নিয়ে, লোকটাকে দেখা যাচ্ছে না, শুধু একটা চটের পাহাড় চলে যাচ্ছে। তারপরে খানিকক্ষণ, 2-3-5 মিনিট হবে, টোটাল বাক্সগুলো মাথায় করে লোক নিয়ে চলে গেল। আলটিমেটলি স্টেজে আগুনটা দিয়ে দিল, স্টেজ জ্বলছে। সব অপারেশনটা কিন্তু 15 মিনিটে শেষ। শুরু করছি আমাদের আজকের এপিসোড মুখে মুখে। আজকে আমাদের মধ্যে যিনি উপস্থিত আছেন, বাংলা যাত্রা সমাজে যাকে যাত্রা সম্রাট বলা হয়, যাত্রা সম্রাট অনল, আমাদের এই প্রোগ্রামের কো স্পন্সর কনকাঞ্জলি গোল্ড মার্ট। সোনা এবং রূপো কেনার ক্ষেত্রে এরা সব থেকে বেশি দাম দিয়ে আপনাদের কাছ থেকে এই ধাতু কেনেন। সমস্ত লিঙ্ক আপনারা নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনাকে সমস্ত লোক যাত্রা সম্রাট অনল বলে চেনেন। আপনাদের সারনেমটা নিয়ে সবসময় একটা কনফিউশন থাকে। আপনি পরিষ্কার করে বলুন তো, আপনি চৌধুরী না চক্রবর্তী? এবং এই যে কনফিউশনটা বারবার হয় বলে শুনেছি, এইটার একটা দুটো গল্প যদি বলেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে, একটা দীর্ঘদিন ধরে দুটো পদবি বাদ দিয়ে নামটা উচ্চারিত হয়েছে। তো সেটা হতে অনল কাকুলি এখন বলে সবাই। কোনো জায়গায় প্রশ্ন আসে গ্রিন রুমে যাওয়ার পর, কিংবা স্যার আপনার টাইটেলটা কি? আমি তো বললাম চক্রবর্তী। তারপরেই শোনা গেল মাইকে অ্যানাউন্স করছে, আজকের যাত্রাপালায় অভিনয় করতে আসছেন যাত্রার কিংবদন্তি জুটি কাকলি চক্রবর্তী, অনল চৌধুরী। তখন কাকুলি একটু ওভার রিয়াক্ট করে যায়। ও পাশে গ্রিন রুম থেকে, আরে এই টাইটেলটা ভুল বলছে, ওদের শুধরে নিতে বলো। তা আমি আবার হয়তো বললাম, ওখান থেকে থাক না, যেটা বলছে থাক, যে টাইটেলেই ডাকুক না কেন, মানে গোলাপকে যে নামেই ডাকুক না কেন, তার গন্ধটা একই থাকে। অনল কাকুলির সারনেমটা একটাই হয়, সেটা হচ্ছে অনল কাকুলি যাত্রা। অনল কাকুলি যাত্রা। আমি যাত্রা প্রসঙ্গে আসি। আমরা জানি যাত্রা হচ্ছে দীর্ঘদিনের একটা লোকশিল্প, মানে যেটা সম্ভবত ইভলভ করেছে সেই পালা গানের আমল থেকে, মানে সেই চণ্ডীদাস মঙ্গল কাব্য, ওইখানে যেটা গানের মাধ্যমে হতো, আস্তে আস্তে সেটা চৈতন্যদেবের সময় 15th সেঞ্চুরিতে সেটা এই রথযাত্রার সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন পারফরমেন্স ইত্যাদি। প্রথম দিকে ধর্মীয় প্রোগ্রাম হতো বা রাধাকৃষ্ণ লীলা এইসব দিকে হতো, পরবর্তীকালে এটা সোসাইটির দিকে ছড়িয়ে পড়ে। মানে সোসাইটাল একটা সময়, স্বাধীনতার সময় স্বাধীনতার আন্দোলন নিয়ে যাত্রা হয়েছে,
পরবর্তীকালে ঐতিহাসিক ইত্যাদি, সিরাজদৌল্লা ইত্যাদি হয়েছে। এখন বর্তমানে কি ধরনের যাত্রাপালা সব থেকে বেশি আদৃত এবং সমাদৃত? যাত্রাতে এখন একটা মিশেল তৈরি হয়েছে, মানে আপনি কখনো দেখতে দেখতে মনে হবে যাত্রাটা ঐতিহাসিক যাত্রা হচ্ছে, কখনো মনে হবে একেবারে সিনেমার মতো অভিনয় হচ্ছে কি থিয়েটারের মতো হচ্ছে। মানে সাবজেক্ট যেগুলো সেগুলো মূলত সমাজকে কেন্দ্র করে সামাজিক পালা যে কারণে বলা হয়, এই সামাজিক পালার মধ্যে ইন ট্রু সেন্স বলেন তাহলে ইদানিংকালে কিন্তু একটু ভায়োলেন্স, একটু ক্রাইম, এই বেসড যাত্রাপালা কিন্তু বেশি হচ্ছে। এবং এখনও কয়েকটা বিভাজনে যাত্রাকে ভাগ করা হয়। কীরকম? যাত্রায় অনেক সময় আমি প্যান্ডেলে গিয়েও শুনেছি, দাদা আপনার ভিলেন কে করছে, তার মানে ভিলেনের একটা আধিক্য ইদানিংকালে যাত্রাতে কিন্তু দেখা যাচ্ছে। আর যেই ভিলেনের আধিক্য দেখা যাচ্ছে, একদিকে নায়ক, নায়িকা, ভিলেনের অ্যাক্টিভিটিসটা যদি ঠিকঠাক জোরদার না হয় তাহলে সে যাত্রা নাকি ভালো হয় না। যদিও আমি এটাতে বিশ্বাসী নই, সেটা পরের অন্য কথা। এবার ভায়োলেন্স কি হবে? প্রত্যেক দল তো একরকম ভায়োলেন্স করতে পারে না। বিভিন্ন রকমের ভায়োলেন্সকে খুঁজে বার করা হচ্ছে, খুঁচিয়ে আবিষ্কার করা হচ্ছে, কত রকমভাবে বিভৎস, নির্মম, মানে কত রকমের একেবারে ভালো লাগছে না এরকম গোছের ভিলেন, তার অ্যাক্টিভিটিস খুঁজে বার করা হচ্ছে। এবং খুঁজতে অ্যাক্টিভিটিসগুলো কখনো হিরণ্যকশিপুতে পৌঁছে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, মানে ওই হিরণ্যকশিপুর কনসেপ্টে এখনকার ভিলেনরা কাজ করছে। বাস্তবে হয় কিনা আমি জানি না, আমার অত খবর নেই। আগে যেমন একটা যাত্রা হলে পরে নায়ক, নায়িকা, খলনায়ক বলা হতো না, তখন বলা হতো কূট, মানে কূট চরিত্রে যিনি করবেন। তারপরে হচ্ছে বিবেকের গান থাকবে, হাস্য কৌতুক, এইভাবে ক্যারেক্টারগুলো ভাগ করা হতো। আমিও যখন অনেক আগে নাটক লিখতে বসতাম, আমাকে অন্য দলে হয়তো নাটক লিখছি, তারা হয়তো ডিটেলস পাঠাচ্ছে, সেখানে একটি নাম, সেই নামের পাশে লেখা রয়েছে নায়ক, তার পাশে লেখা আছে কূট, আমাকে লিস্টটা পাঠানো হতো, হাস্য কৌতুক, মানে ওই ক্যারেক্টারগুলো যেন থাকে। তার মানে ওইগুলো কোনোটা যেমন আপনার বিভিন্ন রস নিয়ে একটা বিষয় তৈরি হয়, আমাদের নাটকের প্রতিপাদ্য বিষয়, সেই ধরনের ওইগুলো না হলে নাটক নাকি সম্পূর্ণ হতো না। একটা সময় সিনেমাতেও ব্যবহার হয়েছে, এখনও কিন্তু যাত্রাতে আছে। আমার যাত্রাটা আমি করি না সেভাবে, সেটা এক্সেপশনটা তো কখনো নয়, তবে এই ট্রেন্ড কিন্তু এখনও চলছে। একটা ভিলেন ক্যারেক্টার জনপ্রিয় হলে সেই যাত্রা সুপারহিট হয়। সোনাই দিঘিতে ভাবনা কাজী, তারপরে ধরুন আপনার রামায়ণে রাবণ, যদিও রাবণ তো ভিলেন নয়, তবুও সেটা বিতর্ক সৃষ্টি করে। কিন্তু রাবণ চরিত্রটা যদি বলিষ্ঠ না হয়, যেমন রামায়ণ অসম্পূর্ণ হবে, তেমনিভাবে যাত্রাতে ভিলেন যদি না থাকে তাহলে টোটাল যাত্রাটা ঠিকঠাক হলো না। এটা এখনো আছে। এখানে যে কথাটা আপনি বললেন যে আপনি যখন নাটক লিখতেন, আপনি তো অরিজিনালি নাটক থেকে গেছেন যাত্রাতে। এই যাত্রা মানে আপনার যাত্রাটা কবে শুরু হলো? প্রকৃত অর্থে আমার যাত্রা শুরু হলো, আমি একটা চাকরি পেলাম। তারপর আমি চাকরি পেলাম রেমন্ডসে। আমি হাওড়া হুগলির এরিয়া রিপ্রেজেন্টেটিভ ছিলাম। যখন ওই আমি মার্কেট ডেভেলপ করতে যেতাম সকালবেলায় বেরিয়ে, তারপরে ফিরে আসতাম বিকেল 4টের মধ্যে। আমি উত্তরপাড়া গভর্নমেন্ট স্কুলের ওই কাঠের সিঁড়ির নিচে রিহার্সালে অ্যাটেন্ড করতে হবে, তা ওই ব্যবসাটা ওখানে স্থগিত রেখে আমি চলে আসতাম। এই আশাতে আমার চাকরিটা চলে গেল। ন্যাচারালি কাজ না করলে তো ওকে পয়সা দেবে না, চাকরি রইল না। এই চাকরি রইল নার পরে আমার একটা সময় গেছে, আমি বেসিক্যালি সাহিত্যের ছাত্র, কিন্তু আমি একটা ইঞ্জিনিয়ারিং ফার্মেও কাজ করেছি, সেখানেও ফেইলিওর ন্যাচারালি। তারপরে আমার পাড়ার মাঠে, বাজার মাঠে, ঘোষপাড়া বাজার মাঠে যাত্রার আসর বসেছে। সেই যাত্রার আসরের ক্লাবের যাত্রা ক্যানভাস করার দায়িত্বটা আমি পেলাম। মানে রিক্সায় ঘুরে ঘুরে মাইকে যাত্রাপালার প্রচার, ওই করে যাত্রার গ্রিন রুম, স্প্রিট গ্রামের গন্ধ, এর গন্ধটার প্রতি আসক্তি আসার কারণ হচ্ছে আমার প্রথম, এইটা প্রসঙ্গ অনুযায়ী বলি, এই বছরটা আমার অভিনয় জীবনের 50 বছর। এটা আপনাকে কংগ্রাচুলেশন জানাচ্ছি। এটা আমার 50 বছর। ইন দ্য ইয়ার 1976 আমি স্টার থিয়েটারে প্রথম যোগ দিই। এটা বাচ্চাদের নাটক হতো পরিবর্তন বলে, যেটা রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিল, জাগৃতি সিনেমা, সত্যেন বসুর ছবি। তারই বাংলা ফরম্যাটে ওটা স্টার থিয়েটারে প্রতি রবিবার ছুটির দিন সকাল 10টায় নিয়মিত অভিনয় হতো। ওই অভিনয়টা দিয়ে আমার শুরু হলো প্রফেশনাল থিয়েটারে, বোর্ড দিয়ে। তারপরে আমি গ্রুপ থিয়েটারে ঢুকলাম, অনেকগুলো গ্রুপ থিয়েটারে ঘুরে প্রসেনিয়াম থিয়েটারে অভিনয় করেছি, কলকাতার পেশাদারি এতে। আরও একটা প্রাপ্তি আমার যেটা হয়েছিল সেটা হচ্ছে ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথের লেখা অশ্রু বাদল নাটকে অভিনয় করা। এই অভিনয় করার মূল একটা বিষয় ছিল ওখানে
ঠাকুরের ওই নাটকে কোনো মহিলা অভিনয় করতে পারতেন না। সেই সুবাদে তখন আমার সঙ্গে, মানে আমি তখন সমৃদ্ধ হয়েছিলাম বিখ্যাত অভিনেতা ভানু চট্টোপাধ্যায়, উনি কংস করেছিলেন। আমাদের চপল রানী চপলদা করেছিলেন যশোদা, মানে চপল ভাদুরী। আমি করেছিলাম সুবল, এবং সঙ্গে ছবি রানী, বাবলি রানী, এরাও সবাই ছিলেন। ওইটা আমার জীবনে একটা বড় পাওয়া, এবং আরও সবচেয়ে বড় পাওয়া সেটা হচ্ছে যে ঠাকুরের স্পর্শ পাওয়া। ঠাকুর তখন বেঁচে ছিলেন, মৃন্ময়ে নিয়ে আসা হয়েছিল একটা পিড়েতে করে, তার স্পর্শটা পাওয়ার পর মনে অত ঠান্ডা একটা মানুষ হয়, লিভিং, একদম ছোট একটা চেহারা, মানে ভীষণ ঠান্ডা একটা অনুভূতি, সেটা আমার কাছে একটা এখনো শিহরণ জাগায় আমাকে। তো যাই হোক, তখন থেকে ওই যাত্রার গ্রিন রুমে আমি ক্লাবের অনুষ্ঠানের দায়িত্বে, তখন আমি প্রথম যাত্রা করব বলে মাথায় ভূত চাপলো। সবাই গ্র্যাজুয়েশন করেছি বাংলা নিয়ে, কিন্তু কোনো পলিটিক্যাল কারণে আমার ইউনিভার্সিটিতে পড়া হয়নি। তো তখন এসে ওই চাকরিটা চলে যাওয়ার পর আমি প্রথম রিকোয়েস্ট করলাম অনাদি চক্রবর্তী, যে স্যার আমি একটা যাত্রা করবো। বলছি কী করো? আমি বললাম যে গ্র্যাজুয়েশন করেছি। বলে এক্ষুনি এমএ পড়ো গিয়ে। খুব ডিসআর্টন করলেন। তারপর অমিতাভ ঘোষ বলে একজন ছিলেন, উনি রবীন্দ্রভারতীর লেকচারার ছিলেন, ড্রামার, ওনাকে বললাম। তারপর একটা ছোট্ট চিরকুটে একটা করে যোগাযোগ হলো, আমি যাত্রা লোকে প্রথম ঢুকলাম 1983, ওই শুরু। তারপর আমার পিতৃবিয়োগ হলো হঠাৎ, উনি 52 বছর বয়সে মারা গেলেন। তখন আমি যাত্রায়, আমার উপার্জন দৈনিক 25 টাকা রেমুনারেশন। আর আমাদের যাত্রাতে একটা টার্ম আছে খোরাকি জলপানি, মানে দুবেলার খাওয়ার, 2 টাকা 4 টাকা। তো বাবা সাডেন যখন মারা গেলেন, তখন তো শিক্ষকদের মাইনে টেনে খুব একটা ছিল না। তা ন্যাচারালি আমরা 3 ভাই, বাবা ঠিক সেই অর্থে পয়সা জমিয়ে উঠতে পারেননি। মানে আমার বাবা যখন মারা যান, আমার বাড়িতে ইলেকট্রিসিটি ছিল না। থাকতেন কোথায়? আমার অ্যাকচুয়ালি আমার জন্ম সরসুনা, বেহালা, কিন্তু আমার বাবা চাকরি করতেন বালি নিশ্চিন্দা চিত্তরঞ্জন বিদ্যালয়ের টিচার ছিলেন। ওই সুবাদে আমরা নিশ্চিন্দাতে, আমাদের মানে বালিতে বাবা যখন চলে গেলেন, বাবার ব্যাংক ব্যালেন্স ছিল 52 টাকা। আমরা 3 ভাই, আমি বড়, মা। তখন আমার মনে আছে যে একটা মানুষ যে শিক্ষকতা করতেন, তার জনপ্রিয়তাটা কতটা ছিল, সেটা বাবা মারা যাওয়ার পরে বুঝতে পেরেছিলাম। ওখানকার দোকানপাট, বাজার, রেশন দোকান, সবাই তখন একটা কথাই বলেছিলেন, নিয়ে যাও, যেদিন পয়সা পাবে সেদিন দেবে। মানে ক্যাশ টাকাটা আমাদের বার করতে হয়নি, গিয়ে রাস্তায় গিয়ে দোকানে দাঁড়ালেই দোকানদাররা, বাজারওয়ালারা সবাই দিয়ে দিত। তুমি মাস্টারবাবুর ছেলে তো, কোনো চিন্তা করতে হবে না। তারপর 7-8 মাস পরে বাবার টাকা পয়সা পাওয়া গেল, সব মিটিয়ে দিয়েছিলাম। আমার এটাও মনে আছে, আমি তখন যাত্রার মরশুম যখন ছিল না, সেই সময়টায় তখন সবে দক্ষিণেশ্বর ডানকুনির ওই দিল্লি রোডটা হচ্ছে। আমি ওই দিল্লি রোডে, মানে তখন এই সিসি লাইনটা আছে না, সিসিআর যেটাকে বলা হয়, ডানকুনি শিয়ালদা সেকশন, ওই রেল লাইনের নিচে একটা ক্যালভার্টের তলায় বসে আমি ওই রাস্তা দিয়ে সারা রাত গরু চড়িয়ে, যে গরুওয়ালারা আসতো, ওরা ওই ধাবাতে দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিত। তখন ওই গরুগুলো খুঁটোতে বেঁধে ওরা ঘুমোতো। ওই 2-3-4 ঘন্টা ওই গরু আমি পাহারা দিয়েছি। ওই গরু পাহারা দিয়েও আমি 10 টাকা পেয়েছি ঘন্টায়। এই টাইমটা একটা অদ্ভুত অভাব, কিন্তু তার মধ্যে একটা কি আনন্দ। এখনো পর্যন্ত প্রতিদিন একবার হলেও মনে পড়ে, গাড়িতে আমি যখন যাত্রা করতে যাই, চুপচাপই বসে যাই বেশিরভাগ, আমার খুব মনে হয় যে ওই দিনগুলো যদি আরেকবার ফিরে পেতাম। তারপরে যাত্রা করতে করতে বেশ কয়েক বছর করতে করতে আমার, যেহেতু আমি সাহিত্যের ছাত্র, আমার একটা লেখালেখির ছিল শুরু থেকেই। কলেজে যখন পড়তাম, আমার গুরু বলতে যেটা বোঝায়, কবি অমিতাভ দাশগুপ্ত, উনি আমার প্রফেসর ছিলেন। উনি আমাকে খুব ব্যাক করতেন। এর মধ্যে বলি, পরিবর্তন নাটকের পরে সম্রাট নাটকে অভিনয় করি স্টারে, যার ডিরেক্টর ছিলেন মহেন্দ্র গুপ্ত। তো ওনার সঙ্গেও আমি অভিনয় করেছি। এবার কলেজে গিয়ে যখন স্যার জানতে পারলেন যে আমি মহেন্দ্র গুপ্তর কাছে অভিনয় করেছি, অ্যাকচুয়ালি অমিতাভ দাশগুপ্তর মামা হচ্ছেন মহেন্দ্র গুপ্ত। তুই মামার ছাত্র ছিলিস, মামার সঙ্গে অভিনয় করেছিস, আয় একটা 4 মিনিট দিয়ে তো খাই, এই ধরনের যে ক্লাসরুমে, মানে কতটা আধুনিক হতে পারে সেই সময় দেখেছিলাম। কলেজ ছুটির পরে কোথায় যাচ্ছিস? আমি বললাম না, কোথাও যাওয়ার নেই, একটু ইউনিয়ন করতে হবে, বসবো ইউনিয়ন রুমে, চল আজই যেতে হবে না, কফি হাউস চল। এই চলে গেলাম। ওখানে শক্তিচারণ চট্টোপাধ্যায়, ওখানে সুনীল বাবু, ওখানে শীর্ষেন্দু মুখোপাধ্যায়, একগুচ্ছ সাহিত্যিক, কবি সাহিত্যিকদের যে জটলা, সেখানে পেছন থেকে একটু মাথা তুলে একটা উঁকি দিয়ে একটু গন্ধ আর একটুখানি শোনা, এইটা নিতাম, নিজেকে এত ধন্য মনে করতাম। এই চর্চাটা, তারপরে কিছু কিছু পত্রপত্রিকাতে আমি লিখেওছি, আমাকে স্যারই সুযোগ করে দিয়েছিলেন, পরিচয়, তার মধ্যে একটা
অন্যতম পত্রিকা, এক্ষণ, সমীক্ষণ, পরিচয় তো সম্ভবত সেই সময় তিনি এডিট করতেন। এডিট করতে তার আগের পত্রিকা। হ্যাঁ, আর আমার স্যার ছিলেন হরপ্রসাদ মিত্র বাংলার, যিনি ক্যালকাটা ইউনিভার্সিটির ছিলেন। তো ওই পত্রিকাগুলোতে লেখার একটু সুযোগ পেলাম। এটা মানে তখনকার জীবনটা গেল বদলে। মানে পরিচয় সেই আমলের, পরিচয়তে লেখা মানে তো আপনি একজন সাহিত্যিক, যেমন দেশে লেখা মানে আপনাকে সাহিত্যিক হিসেবে ধরে নেওয়া হবে, পরিচয়ও তো তাই ছিল। হ্যাঁ হ্যাঁ, ভীষণ। যদিও সেই সময়টা পরিচয় পরন্ত বেলা। হ্যাঁ, স্যারের হাতে যখন এলো তখনই এটাই একটু সুযোগ এসেছিল। কলেজ স্ট্রিট বলে একটা পত্রিকা বেরোতো, কলেজ স্ট্রিট বেরোতো, 12 মাস বলে একটা 12 মাস বলে একটা পত্রিকা বেরোতো। হ্যাঁ, আমার একসময় খুব অ্যাকাস্টাম ছিলাম এই বিষয়গুলোর সঙ্গে। সেই সময় ওখানে বিদ্যোদয় লাইব্রেরি ছিল। বিদ্যোদয় লাইব্রেরিতে কিশোর ভারতী বেরোতো, মানে কিশোর ভারতী বেরোতো। তো কিশোর ভারতীর যিনি এডিটর ছিলেন, মানে ওদের প্রপার্টি ছিল দিলীপ চট্টোপাধ্যায়। তা দিলীপ বাবুর পাদপ্রদীপ বলে একটা গ্রুপ ছিল থিয়েটার, ওনার গ্রুপে দত্তা হচ্ছে, আর হচ্ছে সলিউশন এক্স। তা দত্তাতে আমার মা করতেন বিজয়া, আমি করতাম পরেশ। আচ্ছা, আমার মাও খুব মানে মহিলা সমিতির একজন সক্রিয় কর্মী ছিলেন, আর ওপার বাংলার মহিলা তো ঢাকা বুকো ছিলেন, খুব অভিনয় করেছেন আমার সঙ্গে। গণসঙ্গীতের টিম ছিল। আমরা আমার পরিবার পুরো পরিবার, আমি এখন যে আমার ভাইয়ের স্ত্রী দুজন, তারা আমার দুই ভাই, এলাকার ছেলেপুলে নিয়ে। আমার মনে আছে এখনও 1977-এ বামফ্রন্ট সরকার আসার পর প্রথম জ্যোতিবাবুর মিটিং হচ্ছে বেলুর নিস্কো কোম্পানির মাঠে। সেখানে জ্যোতিবাবুর মিটিংয়ের ওপেনিং সং আমরা গেয়েছি। আমরা এতটাই বামপন্থার সঙ্গে আমরা যুক্ত ছিলাম। আপনার এসেনশিয়াল আপব্রিঙ্গিং, এসেনশিয়াল চিন্তাভাবনা, এসেনশিয়াল পড়াশোনা, আপনি এই যাত্রায় আপনি তো কমপ্লিট একটা অন্য ধারার শিল্পে চলে গেলেন, যে শিল্পটাকে সাধারণভাবে নাগরিক সমাজে কীরকম একটা অচ্ছুত বলে মনে করে। এটাতে আপনার কোনো অসুবিধা হয়নি, বা সেই সময় কোনো গ্লানি হতো না? হতো। সেই সময় আমি যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, অনার্স নিয়ে পাস করেছি, এটা অনেক ক্ষেত্রে বলতাম না। অ্যাসোসিয়েশনটা এমন ছিল, আমি তাদের তো দোষ দিই না, মানে অ্যাকচুয়ালি শিক্ষাটা না হওয়া, পড়াশুনোটা না হওয়াটা কিন্তু যার না হয়েছে তার অপরাধ না। কিন্তু তবু হয় কি, একটা সেই নিশ্চয়ই মনে আছে আপনার সেই বিখ্যাত গল্প, শিয়াল নীল মেখে এসে নীলবর্ণ শৃগালের গল্প। তখন ওই নীলটা আমার মাখতে চাইনি বলে একটু আড়াল করে থাকতাম। মানে পড়াশুনো জানি না, কি জানি, মাঝামাঝি একটু গানটা গাই। জন হেনরির গান গাইতে অনেকে জিজ্ঞেস করতে, এটা কার গান? এটা জন হেনরির গান। ও আচ্ছা। ইন্দ্র লাহিড়ির কথা মনে আছে, যিনি আমাদের সমীর লাহিড়ি ওনার কাকা ছিলেন। উনি খুব অ্যাডভান্স মানসিকতার মানুষ ছিলেন। উনি খুব আমাকে বলতেন যে তুই, মানে কীরকম হতো, ধরুন এখন তো যেমন ধরুন সুন্দরবনে ওই হয়েছে, ভুটভুটিতে যাতায়াত করা হয়। আমি যখন যাত্রায় ওই সময়টার কথা বলছি, তখন ভুটভুটি ছিল না, তখন পালতোলা নৌকোয় আমরা যাত্রা করতে যেতাম। কোনো একটা খাড়ি দিয়ে ঢুকে গেছি হয়তো অনেকটা ভেতরে। সেখানে আমার এখনও মনে আছে কুয়ে মুড়ি বলে একটা জায়গা, যারা দক্ষিণের লোক তারা জানবেন। সেখানে গেছি ওই পালতোলা নৌকোয় করে, রাত্রি হয়ে গেছে, 2:30 বাজে। শুনলাম হঠাৎ নাকি এখানে দুপাশে বাঘ আসতে পারে। চুপ করে বসে আছি, ছোট্ট ডিঙি নৌকো, একটু লম্বা গোছে। সেখানে পালটা তুলে দিয়ে যখন মূল নদীতে এসে পড়লো, আমার এখনও মনে আছে, ওটা বোধহয় মাতলা নদীকে একটু টাচ করে যায়। তো ওখানে যখন পড়লো, তখন ইন্দ্রদা বললেন, এই অনল, একটা জমিয়ে জন হেনরির গানটা ধরতো। সবাই মিলে গাইতো, নাম তার ছিল জন হেনরি। মানে প্রকাণ্ড একটা নৈশব্দ, ওই ওপরে একটা চাঁদ, কোনো নেই, জলের আওয়াজ নেই, আস্তে করে পালতোলা নৌকো নিঃশব্দে ভেসে যাচ্ছে। তার মধ্যে জন হেনরি সেই কি বলবো, সেই দিগন্ত ভেদ করা কণ্ঠে সবাই মিলে আমরা গাইছি। ইট ওয়াজ সো থ্রিলিং। এটা আমাকে যাত্রাতে টিকিয়ে রাখার ক্ষেত্রে অনেক হেল্প করতো, এই ধরনের অ্যাডভেঞ্চার। এই যাত্রা কথাটা তো সম্ভবত এইভাবেই এসছে, যে যাত্রা করতে হয়, মানে আপনাকে পৌঁছতে হবে একটা জায়গায়, গিয়ে তারপর আবার পৌঁছতে হবে আরেকটা জায়গায়। ওইভাবেই তো যাত্রা শব্দটার চয়ন, কোয়েস্ট ফর দিস ট্রাভেল, এটা আপনার আছে ভীষণ। তো এখানে আপনাকে আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই। ছোটবেলা থেকে দেখেছি এবং এখনও আমি সিনেমা জগতে দেখতে পারি, সিনেমাতে একটু ধরুন কোথাও মেলোড্রামা হলো বা একটু হাই স্ট্রাং ড্রামা যদি হয়, তখনই লোকে বলতে থাকে, হ্যাঁ এটা কি হয়েছে, এটা তো যাত্রাপালা। অথচ যাত্রা আমাদের প্রথম, সেই অর্থে এবং সম্ভবত এখনও সব থেকে জনপ্রিয় লোকশিল্প, মানুষের কাছে পৌঁছানোর মাধ্যম। এই জিনিসটা নিয়ে আপনার কি মনে হয়, যে এটা কেন এরকমভাবে লোকে দেখে? এটা একসময় ছিল, বাড়িতে যারা কাজ করতেন, ঘর মুছতেন, বাসন মাজতেন, তাদের মধ্যে হয়তো কেউ একটা খুব সুন্দর করে একটা তো গান গাইলেন,
সেই গানটা শুনে হ্যাঁ চুপ করতে, মানে তুই কে গান গাওয়ার? গান তো আমরা গাইব, পড়াশুনো আমরা করব। এই যে একটা বিভাজনের যে মানসিকতা, এই মানসিকতাটা কিন্তু আবহমান কাল ধরে চলে এসছে, আজকে কিন্তু সেটা এখনও চলছে। এবং সেই কারণেই কিন্তু যাত্রাটা যেহেতু একটু গ্রামীণ, একটু ওই শহরের আলো বাতি থেকে আলাদা, যেখানকার মানুষ তারা এনজয় করেন, ওটা তাদের শিল্প, ওটা তাদের সংস্কৃতি, ওটার সঙ্গে আমাদের মিলবে না, এই একটা বিষয়। আর একটা বিষয়, কোথাও কোথাও হেরে যাওয়া থেকেও কিন্তু এটা করে। আমি যদি আজকে আপনাকে বলি মাইকেল মধুসূদন দত্তের একটা সনেট যথাযথভাবে পড়তে, আজকের দিনের অনেক ভালো বড় অভিনেতা অভিনেত্রীদের ট্যালেন্ট থাকা সত্ত্বেও আমি এটা বলবো, সঠিকভাবে কিন্তু একটা গ্রামের অশিক্ষিত যাত্রাওয়ালা যেটা করে দেবে সেটা কিন্তু ওনারা পারবেন না। একটা হার কোথায় যেন হয়ে যায়, আমাদের থিয়েটারে তো এত লোক হয় না, যাত্রায় এত লোক কেন হবে? কত লোক হয় বলুন তো? বিনা পয়সায় টিকিট কেটে যাত্রার কথা বলছি না আমি, আমার দেখা একটা যাত্রা, আমার নিজের অভিনয় করা একটা যাত্রা, আজ থেকে 25 বছর আগে তো বর্ধমান জেলার গোলসির অন্তর্গত ইডকোনা বলে একটা জায়গা আছে, সেখানে আমি যাত্রা করতে গিয়েছি। আমি তখন নায়ক করি, আর আমাদের লিড আর্টিস্ট ছিলেন বেলা সরকার, অসীম কুমার। সেখানে আমি দেখেছিলাম একটা লুটটা কীরকম, একটা বড় মাঠে যাত্রা হচ্ছে, সেই মাঠটায় ঢোকার একটা লোহার বড়, ধরুন 20 ফিটের একটা এন্ট্রান্স, ভেতরে মাঠে যাওয়ার পর মাঠের চারদিকটা ট্রেঞ্চ করা ইরিগেশনের জলের জন্য, ওটা অ্যাকচুয়ালি চাষের জমি। তা বাসটাও ঢুকে গেছে, প্যান্ডেলটাও হয়েছে, আমাদের প্রাইভেট গাড়িগুলো ঢুকে গেছে সব। সন্ধ্যে 7:30 শোয়ের টাইম ছিল, আমরা তখন স্পটেই থাকতাম, লোকের বাড়ি কিংবা স্কুল টুলে। হঠাৎ 2:30-3টের সময় আমাকে এসে ম্যানেজার ডাকছে, উঠে পড়ুন সব উঠে পড়ুন। কেন, কী হলো? আমাদের 5টায় ওঠার কথা, ফ্রেশ হয়ে 6টায় গ্রিন রুমে যাবো। বললো না উঠুন, লোক হয়ে গেছে। হ্যালো, 2:30টায় লোক হয়ে গেছে। বাইরে বেরিয়ে দেখলাম, এখন যেমন মোটর বাইক অনেক বেশি অ্যাভেলেবেল, তখন গরুর গাড়িতে করে সব মানুষ আসছে, আর হেঁটে আসছে, পিল করে লোক আসছে, আর ওই লোহার গেটটা দিয়ে ঢুকছে। আমরা একটু কাছেই ছিলাম, তাড়াতাড়ি করে রেডি হয়ে ঢুকলাম ভেতরে। 5টা 5:30টার মধ্যে ফিল আপ হয়ে গেল একদম। তারপরেতে যেটা হলো, যারা কমিটির লোক তারা সবাই টিকিট সেল বন্ধ করে দিয়ে চলে গেল। এবার সাধারণ মানুষ ঢুকছে ভেতরে। এবার ঢুকে, ওদের ক্যাপাসিটি ছিল 10,000-এর প্যান্ডেল, 18,000 লোক হয়েছিল। এবং 18,000 লোক, আমাদের 16টা চোঙা যে দিয়ে আমরা শোনাই, 16টা চোঙার যে পরিধি 10,000 লোককে শোনানোর, সেটাকে উপচে গিয়ে সব বসে পড়লো। আমারই মনে আছে, আমি আর অনাদিদা, আমাদের দুজনেরই ফার্স্ট সিন। বেলাদি মেকআপ টেকআপ করে গ্রিন রুমে আছেন, আর মেয়েরাও সবাই গ্রিন রুমে। আমি আর অনাদিদাই প্রথম সিনে উঠলাম। উঠেই একটা হই করে চিৎকার, শুনতে পাচ্ছে না। তারপর আবার উঠলাম, মাইকটা একটু ঠিকঠাক করে, মাইকম্যান ঠিক করে দিল, আবার উঠলাম, আবার সেই হই। তারপর যেটা দেখলাম, একটা পেছন থেকে একটা কালো মাথার সুনামি এগিয়ে আসছে, আর খুঁটিগুলো সব নাড়াচাড়া করছে প্যান্ডেলের, পাটপাট করে তারগুলো ছিঁড়তে শুরু করলো। আমি গ্রিন রুমে নেমে এসেই, পেছনেই বাসটা ছিল, বড় লাক্সারি বাস। বেলাদিকে বললাম, দিদি আপনি গিয়ে বাসের মেয়েদের বললাম বাসে ওঠো। এবার সবাই ওরা বাসে উঠলো। বাসের ড্রাইভার দরজা বন্ধ করে দিয়ে বাসটা স্টার্ট করলো, বেশ বড় মাঠ ছিল। এবার বাসটাকে স্টার্ট করেছে, তার পেছনে 2-2.5 লোক বাস নিয়ে ছুটছে, বাস ভাঙচুর হচ্ছে, বাসটাও চলছে, ওরাও তাড়া করছে। তার মধ্যেই প্যান্ডেলের দেখলাম যে করোগেটের টিনগুলো মাথায় করে নিয়ে লোক বেরিয়ে যাচ্ছে, চটগুলো মাথায় করে স্তূপ নিয়ে, লোকটাকে দেখা যাচ্ছে না, শুধু একটা চটের পাহাড় চলে যাচ্ছে। তারপরে খানিকক্ষণ, মিনিট 2-3-5 মিনিট হবে, টোটাল বাক্সগুলো মাথায় করে লোক নিয়ে চলে গেল। আলটিমেটলি স্টেজে আগুনটা দিয়ে দিল, স্টেজ জ্বলছে। সব অপারেশনটা কিন্তু 15 মিনিটে শেষ। আগে যে পর্যন্ত বাস যেত, ওখানেই প্যান্ডেলে যাত্রা হতো, আর এখন বাস থেকে মাল নামিয়ে ভ্যান রিক্সা করে গ্রামের ভেতরে আপনার 6 ফুট 7 ফুট চওড়া সিমেন্টের রাস্তা দিয়ে আমরা কিন্তু একদম পাড়ায় পৌঁছে যাচ্ছি। যে কারণে এত ক্রাউড এখন হয় না, 2,5-3 হাজার লোক সব প্যান্ডেলেই আমরা পাই। আমি নিজে এত ছোটবেলায় যাত্রা দেখেছি যে সেইটা নিয়ে বেশি কথা না বলাই ভালো। তখন কিন্তু কলকাতা শহরেও যাত্রা হতো। সেই সময় একটা যাত্রার মধ্যে একটা একটা লাউডনেস, একটা মানে একটা জমজমাট ব্যাপার ছিল। কখনো সেটা ঐতিহাসিক হতো, কখনো সেটা স্বাধীনতা সংগ্রামের রক্ত গরম করা হতো, রোম্যান্টিক পালা হতো। এইগুলো এখন কিভাবে হয়? ওই যেটাকে উচ্চকিত ড্রামা, সেটাই আছে না এখন অনেকটা মেলোড ডাউন হয়ে অনেকটা শহুরে হয়েছে? অ্যাকচুয়ালি এই ধরনের নাটকগুলো, যেগুলো যাত্রাপালাগুলো আগে হতো, এইগুলো হওয়ার জন্য কতগুলো কারণ ছিল, যেটা এখন আর হয় না। প্রথম যেটা ছিল সেটা হচ্ছে যে তখন মাইকের ব্যবহারটা কিন্তু খুব কম ছিল। হ্যাঁ, একটা ক্যাচার শুধু ওপরে থাকতো, তো ন্যাচারালি সেটাকে একটা, এই যে স্কেলে আমরা নর্মালি কথা বলি, তার থেকে একটা উঁচু স্কেলে আমাদের কথা না বললে দূরের লোককে শোনানো যেত না। এটা একটা অন্যতম কারণ ছিল।
আরেকটা কারণ ছিল দূরের মানুষকে দেখানো, যে অঙ্গ প্রত্যঙ্গর সঞ্চালনা, যেটাকে আঙ্গিক অভিনয় বলে। সেক্ষেত্রে তুমি বেরিয়ে যাও বললেই কিন্তু আমাকে তুমি বেরিয়ে যাও বলে হাতটা দিয়ে দেখাতে হতো। মানে দূরের লোকটা তখন বুঝতো ওই লোকটা অমুককে বেরিয়ে যেতে বলছে। ওটা যদি এমনি হাত গুটিয়ে বলি তুমি বেরিয়ে যাও, ওখান থেকে রিলেট করতে পারবে না কে বললো। এটা একটা অন্যতম কারণ ছিল। আরেকটা কারণ যেটা ছিল সেটা হচ্ছে যে যাত্রা আর স্বাভাবিক জীবন দুটো আলাদা। এই দুটোতে কিছু একটা আলাদা না হলে মানুষের কিন্তু চমৎকারিত্বটা মানুষ পেতেন না। এটা অ্যাট্রাক্টেড হবেন কিভাবে, সেটার একটা কিন্তু ওই বাণিজ্য করার জন্য যে একটা পসরা নিয়ে, আমি বলতে পারি এখনো তো হয়, বাজারে যিনি মাছ বেচেন তিনি চিৎকার করেন না, তিনি তো চেঁচিয়ে মাছ মানে হাঁকেন। তো ওটা তখন একটা হাঁকার মতো করে তখন ওটাকে রিপ্রেজেন্ট করা হতো। অনেকে বিখ্যাত হয়েছেন, সেটা ইতিহাস হয়ে গেছে, ওটা আর কেউ করতে পারবে না। তাদের ট্যালেন্ট আপনি মানে অবাক হয়ে যাবেন। ভাবনা কাজী দিলীপ চট্টোপাধ্যায় করতেন সোনাই দিঘিতে, আমি দেখিনি, আমি শুনেছি সামনে বাচ্চারা যারা দেখতো বসে, তারা উপর থেকে ওই ভাবনা কাজীর চোখ ঘোরানো দেখে তারা ভয়ে ওখান থেকে কাঁদতে কাঁদতে পালাতো। রাখাল সিংহ যখন কালাপাহাড় করতেন, যখন ঢুকতেন কালাপাহাড় ওই চেহারা নিয়ে, 7 ফুট 7.25 ফুটের উপর হাইট ছিল, আর ওই দশাশই চেহারা ওই নিয়ে যখন উনি আসতেন লোকে ভয় পেয়ে যেত বাচ্চারা। সেগুলো সে সময়কার একটা ব্যাপার ছিল। যেমন এখনো আপনি ডাইনোসর দেখেও তো মানুষ ভয় পায়, সেটা ওই ধরনের একটা রিপ্রেজেন্টেশন। তোমাদের ধরুন শিবদাস মুখার্জি একজন বিখ্যাত অভিনেতা, উনি যখন ক্যারেক্টার রোল করতেন, ধরুন তৈমুর লং যখন করছেন, খোড়া বাদশা যখন করছেন, তার ওই অবয়বটা নিয়ে মানুষ আগে থেকে এইবার আসছে খোড়া বাদশা, সে যদি খোড়া না হয় তার প্রত্যাশা পূরণ হবে না। তাই প্রত্যাশা পূরণের জন্য ওইভাবে মানে চিত্রায়িত করা হতো চরিত্রগুলোকে। এটা একটা ব্যাপার। ধরুন নিমাই করবেন যিনি, সেই নিমাইয়ের একটা গেট আপ নিয়ে, সেই নিমাইয়ের চাল চলন জেস্টার সবটা যদি ঠিকঠাক না হয়, না নিমাইটা ঠিক মানালো না, এই একটা আতঙ্ক কিন্তু শিল্পীদের মধ্যে থাকতো। এবং এই জনপ্রিয়তাটা পাওয়ার জন্যে তারা কিন্তু যথাযথভাবে এই বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে তাদের বাচনভঙ্গি থেকে শুরু করে এগুলো মেনটেন করতেন। আরেকটা যেটা ব্যাপার ছিল সেটা হচ্ছে যে একটু কস্টলি ছিল। ধরুন পোশাক আশাকগুলো, রাবণ যে পোশাক পরবেন সে পোশাকের ওজন, যে তলোয়ারগুলো নিয়ে যুদ্ধ হতো সেগুলোর ওজন, সেগুলো একটা সেই রকম চেহারার লোক সেরকম তলোয়ার ক্যারি করতে পারে। তা এখন হয়েছে কি, দল বেড়ে গেছে, দর্শক বিভাজিত হয়েছে, তাদের জন্যে যেই দলগুলোর যে টাকা উপায় হওয়া উচিত সেই উপায়টা কমে যাওয়ার জন্যে এইগুলোকে বাহুল্য হিসেবে তারা দেখতে শুরু করে। তারপরে এখন প্রযোজকরা কিন্তু কম ইনভেস্টমেন্টে অনেক বেশি মুনাফার জন্য ঘুরছেন। আগে যেমন ছিলেন, যে আমি কাজ করেছি যাদের সঙ্গে, ধরুন নট্য কোম্পানির মাখনলাল নট্য, লোকনাট্যের নীলমণি দে, ভারতীয় অপেরার কালীপদ ঘোষ, লক্ষ্মীনারায়ণ সত্যনারায়ণের কালীপদ দাস, তরুণ অপেরার শান্তি গোপাল, দিলীপ চ্যাটার্জি, মোহন চ্যাটার্জি, আমাদের দুলাল চট্টোপাধ্যায়, এরা কোনো কার্পণ্য করতেন না। একটা প্রযোজনায় কী লাগবে সেটাই খরচ করো, কারণ সে খরচাটা উঠে আসার একটা কিন্তু মার্কেট ছিল। এখন এই আপনার যত আধুনিক হয়েছি আমরা, আমাদের মোবাইল এসছে, টেলিভিশন এসছে, বিনোদনটা তো বিভাজিত হয়েছে। সেই কারণে ওই ভাগ কমতে কমতে এখন আমাদের যাত্রা ইন্ডাস্ট্রির যে ভাগটা আমাদের প্রাপ্য হয়ে এসছে, তাতে এর বেশি আর কিছু করার সম্ভব নয়। তবুও যেটা সম্ভব, কম পয়সার টেকনোলজিকে ব্যবহার করে সাউন্ড আমরা অনেক আগের চেয়ে ডেভেলপ করেছি। আমরা এখন যে ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টসগুলো, আমরা ইকুইপমেন্টসগুলো, গ্যাজেটসগুলো আমরা যেগুলো ব্যবহার করি, আগে যেমন হারমোনিয়াম ছিল, এখন সিনথেসাইজার। আগে যেমন আপনার ঢোল, তবলা, এগুলো বেশি ব্যবহার হতো, ট্রিপল, এখন ব্যবহার হচ্ছে অক্টোপ্যাড, হ্যান্ডসোনি। তারপর আপনার ধরুন কিছু প্লেব্যাক গ্যাজেটস রেডি করে দেওয়া হয়, সেগুলোকে আরও গর্জাস করার জন্য প্লেব্যাকও আমরা ইউজ করি, প্লেব্যাক মিউজিক, এগুলো ব্যাক ভয়েস। অনেক যাত্রাতে গান রেকর্ডিং করে স্টেজে গিয়ে লিপ দিয়ে অনেকে গাইছে, যেটা আগে যাত্রায় ছিল না একেবারেই। ইভেন এখনও আমরা করি না সেটা, আমরা এখনও লাইভ গাই। এইগুলো আস্তে আস্তে হয়েছে। কিন্ডারগার্টেনে পড়া পরিবেশ আর গ্রামের পাঠশালায় পড়ার পরিবেশ দুটোই আলাদা। কে যেটা পছন্দ করবেন সেটা তাদের নিজের ঐচ্ছিক ব্যাপার। তবে আমি অপমানিত বোধ করি না, আমি অজ্ঞতা মনে করি। গ্রামে গেলে বা শহর ছাড়িয়ে একটু এগোলে বোঝা যায় যে আসলে আমরা অনেক শহুরেই, আসলে মানে যারা নিজেদেরকে শহুরে বলি, আমরা আসলে কতটা অজ্ঞ। আমরা মাছটা খেতে ভালোবাসি, কিন্তু জেলের জীবনটা আমরা জানি না। আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে আমি কয়েকজনকে দেখেছি যারা একাধারে যাকে বলে গ্রুপ থিয়েটারের নাটক করেছেন, পরবর্তীকালে সিনেমা করেছেন, তারপর গিয়ে যাত্রা করেছেন, এবং তারা প্রত্যেকে আমাকে একটা কথা বলেছেন, না যাত্রাটা হচ্ছে সব থেকে শক্ত অভিনয়ের জায়গা।
এটা আপনার কেন মনে হয়? একেবারেই একমত। যাত্রা শক্ত, তার প্রথম অভিনয় মঞ্চের বাইরেটা যাত্রাটা ভীষণ শক্ত। এই যে ধরুন আমাদের প্রত্যেক দিন অ্যাভারেজে আমরা প্রাইভেট গাড়িতে যাই কি বাসে যাই, যারা যান, একটা অ্যাভারেজ 150 থেকে 200 কিলোমিটার জার্নি আছে। এই যে গরমে এই যে জার্নি, কিংবা প্রাইভেট গাড়িতে এসি চালিয়ে আমি যাচ্ছি, তবু জার্নিটা তো জার্নি। এটা একটা ভীষণ দিনের পর দিন, এমন নয় যে একদিন করলাম পরে দুদিন আমার গ্যাপ রইল। আজ আছে, কাল আছে, পরশু আছে। আমাদেরই তো 148-49 দিন এবছরে হয়েছে। এইটা হচ্ছে প্রথম কষ্ট। আর অভিনয়ের কষ্টের কথা যদি বলেন, দেখুন কষ্ট তো সিনেমার অভিনয়ও কষ্টকর। শিখতে তো হবে, জানতে হবে। আপনি সুব্রত সেন, আপনি হঠাৎ আমাকে বললেন একটা ক্যামেরা দিয়ে আপনি এই হচ্ছে স্ক্রিপ্ট, এই শর্ট ডিভিশন করে দিলাম, এই আপনি ডিরেক্টর, আপনি শ্যুটটা করে দিন, আমি তো পারবো না। আবার আপনি সুব্রত সেন, আপনি অনল চক্রবর্তীকে এসে বললেন যে আপনি কাজ করুন, আপনি বসুন, আমি দুদিন গিয়ে আপনার ক্যারেক্টারটা করে দিয়ে আসি। হয় না। তো সেরকমই শক্ত। তবে আমি একটা কথা বলতে পারি, যে সাফল্য সিনেমার লোকদের, যে জনপ্রিয় দিনের সিনেমার লোকরা আজ থেকে না, অনেকদিন আগে থেকেই এসছেন, সেই জনপ্রিয়তাটা তারা আমাদের মাঠের মঞ্চে দেখাতে পারেননি বেশিরভাগ। কয়েকজন দেখিয়েছেন, তার জন্য তারা দায়ী নন। তার জন্য আমি দায়ী করব একেবারে আমাদের সিস্টেমকে, যাত্রার। এখানে প্রযোজকরা এনেছেন তাদের মুনাফার জন্যে, তাদের ব্যবসার জন্যে, তারা সাকসেসফুল হয়েছেন। যারা করতে এলেন তারা আনসাকসেসফুলি তারা ফিরে গেছেন। কিন্তু তাদের করিয়ে নেওয়ার দায়িত্বটাও কিন্তু আমাদের যাত্রা জগতের লোকেদেরই ছিল। একটা ভালো ডিরেক্টর, একটা ভালো ল্যাঙ্গুয়েজটা বুঝিয়ে দেওয়া। আমি সিনেমা করতে গেলে আপনি তো আমাকে বলবেন যে এটা এসপি নেব, এটা 2 শট নেব, কি এটা লংয়ে নিচ্ছি, এটা এই লেন্স আছে, এটা টাইটে থাকবো, আপনি তো বলবেন আমাকে। যাত্রাতেও তো আমি যখন আমার অভিনেত্রীদের অভিনয় করাই, আমি তো বলে দিই এটা এই সাচ অ্যান্ড সাচ, তোমাকে ওখান থেকে এখানে সামনে আসতে হবে। কেন তুমি যখন তুমি ফ্রন্ট স্টেজে যাচ্ছ তখন তুমি জানবে ডাউন স্টেজে যাওয়া মানে কিন্তু তুমি ক্লোজে যাচ্ছ। এবার ক্লোজে গেলে তার পারিপার্শ্বিক চরিত্রগুলোকে আমার ক্লোজ থেকে পেছনে টানতে হবে, যাতে আমার অন্তত 3 দিকের দর্শকরা সেম এতে দেখতে পায় ডাইমেনশনে। এবং সেই অভিনেত্রী যিনি আছেন তাকেও শিখিয়ে দেওয়া উচিত যে আমি ফ্রন্টে যখন ডাউন স্টেজে গেলাম আমাকে কিন্তু একটু বাঁ দিক ডান দিক নিয়ে আমাকে অ্যাঙ্গেলগুলো বুঝে অভিনয়টা করতে হবে, বা চারিদিকের লোকের দেখাতে 3 দিকে আমি ধরছি, পেছনে এখন খুব একটা বেশি লোক থাকে না, তো এইটা দেখতে হবে। প্লাস তোমাকে মাইকটা নিতে হবে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। উপরে ঝুলন্ত মাইকের নিচে তোমায় 3 দিকে ঘুরেই কথাগুলো শোনাতে হবে। তার জন্য এই সোজা দাঁড়িয়ে তুমি যদি এইভাবে বলো, তুমি মাইকে অ্যাওয়ে হয়ে গেলে তুমি শোনাতে পারবে না। তাহলে তোমাকে একটু ডান দিকে স্টেপ সরে গিয়ে লেফট ফুটের ওপর ভর দিয়ে মাইকটা নিয়ে বাঁ দিকে বলতে হবে কি ডান দিকে বলতে হবে। এই টেকনিক্যাল ব্যাপারগুলো শেখানোর দায়িত্ব তো ডিরেক্টরের। সিনেমার লোকরা কোনো ডিরেক্টর পাননি, যেই কারণে তাদের শুধু তারা নিজেদের দেখাতেই গেছেন। মানুষ একবার যে প্যান্ডেলে দেখেছে, পরের বার সে প্যান্ডেলে আর তাদের কেউ দেখতে চাননি, 2-1 বাদ দিয়ে। ধরুন আমি সন্তুদাকে দেখেছি, সন্তুদা তো দীর্ঘদিন যাত্রা করেছে, সন্তুদা তো খুবই সাকসেসফুল। সন্তুদা ভীষণ সাকসেসফুল। উনি মেথডটা জানতেন, উনি আয়ত্ত করে ফেলেছিলেন। আর বিকজ উনি তো স্টেজের মানুষ ছিলেন। সরাসরি সিনেমা আর সরাসরি সিনেমা থেকে যাত্রা, আর স্টেজ থেকে সিনেমা, সেই সিনেমা থেকে যাত্রা। এবার ডাইরেক্ট স্টেজ টু যাত্রার কিন্তু অ্যাডভান্টেজ অনেক বেশি। যারা প্রসেনিয়ামে অভিনয় করেছেন তারা কিন্তু অনেকটা যাত্রায় কমফোর্টেবল হবেন, কারণ প্রসেনিয়ামে অলমোস্ট তাদের কিন্তু একটু অ্যাঙ্গেল বুঝে করতে হয়। পুরোটা হয়তো 45 ডিগ্রি, এই 90 ডিগ্রি হয়তো ঘুরতে হয় না, 45 ডিগ্রি তো প্রসেনিয়াম ইউজ করতেই হবে। এই যে আপনি বললেন যে এত দীর্ঘ যাত্রা করতে হয়, এই যে পরিশ্রম, যাত্রার পরিশ্রম, এইটা বছরে কতদিন চলে? এই টোটাল পরিশ্রমের সময়সীমা হচ্ছে 9 মাস। 9 মাস। কোন 3 মাসটা বন্ধ থাকে? মোটামুটি ধরুন জুন জুলাই আগস্ট, মানে বর্ষাকালটা। রথযাত্রার সময় নতুন করে যাত্রার বুকিং শুরু হয়, তখন কি প্রত্যেক বছর নতুন নাটক লেখা হয়? মানে আপনি এবছর যে পালাটা করেছেন সেটা পরের বছর হয়তো আর রিপিট হবে না? অ্যাকচুয়ালি হয় না বেশিরভাগ ক্ষেত্রেই, তার কারণ স্টাফ চেঞ্জ হয়ে যায় অনেক। তাদের আবার নতুন করে তৈরি করার যে সময়টা, সেটা একটা এক্সট্রা ওয়েজেস হয়ে যায়, সময় একটা ফ্যাক্টর হয়ে যায়। ধরুন আমাদের সময়সীমা থাকে 1 মাস রিহার্সাল, তার মধ্যে যদি পুরনোটা নিয়ে নতুন আর্টিস্টদের দিয়ে আবার ওটাকে করতে যাই, সেক্ষেত্রে একটা সময় বেরিয়ে যায়, যেটা নতুন প্রোডাকশনের ক্ষেত্রে সময়টা কমে আসে। চিতপুর তো যাত্রা পাড়া হিসেবে প্রসিদ্ধ। আমার এখনো মনে আছে, ছোটবেলায় কোনো নাটকের জন্য গোঁফদাড়ি কিনতে গেলে আমাদের চিতপুর যেতে হতো, যে ওই গোঁফদাড়ি ওইখানেই পাওয়া যায়। একদম। ইনফ্যাক্ট এখনো আমি দেখেছি কয়েকটা দোকান আছে, এরকম দোকান আছে। তো এই যাত্রা পাড়াটার
কতটা গুরুত্ব রয়েছে মানে যাত্রা শিল্পে? যাত্রা শিল্পে যাত্রাপাড়ার তো একটা গুরুত্ব আছেই, বাই নেম একটা হয় না, যে ধরুন আপনি যতই বলুন না কেন বর্ধমানে সীতাভোগ মিহিদানা, মেচেদার সিঙ্গারা চপ, এগুলো ব্র্যান্ড হয়ে গেছে। সো যতই শিফটেড হোক না কেন ওইখানের একটা নস্টালজিয়া, কুমোরটুলির ঠাকুর, সেরকমভাবেই চিৎপুরের জনপ্রিয়তা, চিৎপুরের স্থায়িত্ব চিরকাল ছিল, আছে, থাকবে। শুধু একটাই আক্ষেপ আমার কাছে, চিৎপুরের যাত্রা উৎসবটা চিৎপুর থেকে বেরিয়ে যাওয়াটা, এটা আমার কাছে খুব। এটা কবে নাগাদ বেরিয়ে গেছে? 2000 সাল পর্যন্ত রবীন্দ্র কাননে যাত্রাপালা মানে যাত্রা উৎসব হতো। তারপরে 2001 থেকে 2005 পর্যন্ত মহাজাতি সদনে হতো। 2005-এর পর থেকে এখন ফণীভূষণ বিদ্যা বিনোদ মঞ্চ বাগবাজারে হচ্ছে। পরিধিটা এত মানে ছোট হয়ে গেছে, ধরুন ফণীভূষণ বিদ্যা বিনোদ মঞ্চে টোটাল সিট হচ্ছে 650 মতো। আর ওয়ারাজ আমরা যখন রবীন্দ্র কাননে করেছি তখন 1003 3.5 ছাপিয়ে যেত। ওখানে রবীন্দ্র কাননের গ্যালারি করা হতো কাঠের, সেই গ্যালারিতে লোক বসতো। হ্যাঁ, লম্বা লাইন, আপনার আমি এ লাইনও দেখেছি, একেবারে আপনার মিনার্ভা থিয়েটার থেকে টোটাল এই পর্যন্ত লাইন দিয়ে লোকে ঢুকছে, ওপরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আমাদের লাস্ট ইয়ার রবীন্দ্র কাননের যাত্রার বৃষ্টি পড়ছে যাত্রা উৎসবে। আজ কাকুলির বিয়ে আমার এখনো মনে আছে। প্রযোজক পুরো যাত্রা জায়গাটা, প্যান্ডেলটা এবং ঢোকা টোটালটা একটা বিয়ে বাড়ির গেট আপে সাজিয়েছিলেন। সানাই বাজছে, এ করছে, মনে হচ্ছিল কারোর একটা বিয়ে বাড়িতে ঢুকেছে। এই যে আপনাকে সাধারণভাবে বলা হয় যাত্রার উত্তম কুমার, এইটা শুনতে আপনার কেমন লাগে? আমার খুব অস্বস্তি লাগে, মানে যার সঙ্গে এটা করে নামটা বলা হয়, জানি না এটা আমার পূর্বপুরুষের স্বীকৃতি কিনা, এটা বলেন মানুষ। কখনো আমার মনে হয়নি যে এটা একটা বেশি কিছু বিরাট কিছু একটা আমার প্রাপ্তি হলো, বরং কিছু লজ্জা লাগে। গ্রাম বাংলায় আপনি বেশি পপুলার না সুপারস্টার দেব বেশি পপুলার? অবশ্যই ওনাদের যে মিডিয়াম, তাতে পপুলারিটি ওনাদেরটাই বেশি, অবশ্যই বেশি। দেবের জায়গায়, আমি বোধহয় আমার জায়গায়। আপনি আপনার জায়গায় একদম। মানে এই দুটোর মানে আপনি মূলত প্রশ্নটা এড়িয়ে গেলেন। না, এড়িয়ে যাওয়া না, অ্যাট আ গ্লান্স বললে তো দেব অনেক জনপ্রিয়, একটা গ্লাস দেব অনেক বেশি মানুষ। 100 আর এই যে একটা জুটি এত বছর ধরে, প্রায় কত বছর, 30 বছর ধরে আপনি, হ্যাঁ এই 30 হলো, এই আপনি আর কাকলি একসাথে অভিনয় করছেন, জুটি হিসেবে আপনার কাকলিকে কেমন লাগে? মানে এই যে জুটি, আপনার এখন তো সবাই জুটি বললেই বলে, মানে অনল কাকলি জুটি, মানে অনেকটা উত্তম সুচিত্রার মতো। ওর বিষয়টা কি জানেন তো, এখনো পর্যন্ত রিহার্সালের ফ্লোরে যখন যায়, এখনো গেলে মনে হয় অভিনয় জানে না। স্ক্রিপ্টটা হাতে নিয়ে আমাকে বলে, তুমি কি চাইছো একটু বলে দাও, এটা আমাকে একটু বলে দিতে হয়। তারপরেও তাতে কালারটা করে, এবং কালারটা করার পর যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে প্রথম রিহার্সালে যে চরিত্রের ফ্লেভারটা পেলাম, আর আজকে 145 দিন কি 40 দিন 150 দিনের মাথায় যেটা করে, ওটার সঙ্গে মেলে না। মানে ওটাকে এমন ইম্প্রোভাইজ করতে করতে ওটাকে, চরিত্রটাকে এত বেশি বাস্তব এবং এত নাটকের প্রয়োজনীয় করে তুলেছে, যে কারণে অনেক দর্শকও যারা গোড়ার দিকে আমাদের যাত্রা দেখেন, তারা 50, 60 কি 100 দিন বাদে দেখে বলছে অনেক পাল্টে গেছে। কিচ্ছু পাল্টায়নি। একটা মিনিমাম কোনো পেনের আঁচড় দিয়ে আমি এডিট করে কিন্তু কমিয়ে দিই নাকি বাড়িয়ে কিছু লিখিনি, কিন্তু তবু ওটা এত বেশি প্রাণবন্ত, এত বেশি বাস্তব হয়ে যায়, সেটা কাকলির পক্ষে সম্ভব। এবং এটা আমার কাছে, আমি নিজেই তো অনস্টেজ অভিনয় করতে করতে ওর অভিনয়টা দেখি, আমরা দুজনেই হয়তো ইন্টারাক্ট করছি সিনে, আমি ওর অভিনয়টা শুনি, ওর ডেলিভারিটা শুনি, ওর অ্যাকসেন্টসগুলো শুনি, ওর ভার্সেটাইলিটি, ওর অ্যাঙ্গেল নেয়া, ওর ইনভলভমেন্ট। আমি অতটা ওর মতো অত স্বচ্ছন্দ এখনো হইনি। আপনাদের দুজনকে একসাথে ধরা হয় এবং আপনাদের আমি যতগুলো ইন্টারভিউ দেখেছি বা শুনেছি, সবসময় দেখেছি আপনারা দুজনে অ্যাপিয়ার করেন একসঙ্গে। আমার এই পডকাস্টের ফরম্যাটটা একটু ভিন্ন, এখানে আমরা 1-to-1 আড্ডার মেজাজে করি। একদম। আজকের পডকাস্ট আমি এখানেই শেষ করছি। আপনাদের জানিয়ে রাখি যে কাকলি দেবীও আমার পডকাস্টে আসছেন, এবং তিনি একজন গেস্ট হিসেবে আসছেন এবং আলাদাভাবে আসছেন। আপনারা দেখতে থাকবেন মুখে মুখে। আর আপনাকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য এবং সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার।